আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় পর্বের ছাত্রছাত্রীরা, অ্যাডভান্স ইলেকট্রিসিটির ক্লাসে আজকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। এর আগে ষষ্ঠ অধ্যায়ের আমরা গতিশীলভাবে আবেশিত ইএমএফ কি সেটা জানলাম এবং গতিশীলভাবে আবেশিত ইএমএফ এর সমীকরণটা নিয়েও আলোচনা করেছিলাম। এখন আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেলফ ইনডিউসড ইএমএফ কি। সেলফ নাম থেকে বোঝা যাচ্ছে যে নিজে থেকে ইনডিউসড, অর্থাৎ নিজে থেকে যে ভোল্টেজটা তৈরি হয় সেটা কি সেটা জানবো। সেলফ ইনডিউসড ইএমএফ হচ্ছে যে কয়েল, আর এখানে একটা লোড দেখানো আছে, পরিবাহী যেটাকে বলি, এটা পরিবাহী দেখানো আছে। যদি একটা একক পরিবাহী হয়, অর্থাৎ সেলফ ইনডিউস তখনই হবে যখন পরিবাহী একটা একক হবে। একটা একক পরিবাহী যদি হয় সেক্ষেত্রে এই পরিবাহীর মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে, এখানে যে ফ্লাক্স তৈরি হবে, ওই ফ্লাক্সের সাথে এই পরিবাহীর মধ্যে যে কারেন্ট তৈরি হবে, এই দুইটার মধ্যে যে ভোল্টেজটা ইনডিউসড হবে এই অবস্থায়, সেটাই হচ্ছে সেলফ ইনডিউসড ইএমএফ। অর্থাৎ পরিবাহী একটা থাকবে, এই অবস্থায় যে ভোল্টেজটা পাবা সেটাই হচ্ছে সেলফ ইনডিউসড ইএমএফ। যদি এখানে পরিবাহী, অর্থাৎ এই ধরনের পরিবাহী যদি পাশাপাশি দুইটা থাকতো, ধরে নিলাম যে এখানেও আরেকটা আছে, যদি এখানেও আরেকটা থাকতো, দুইটা থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু নামকরণ সেলফ থাকতো না, কারণ দুইটা আছে। এখানে যে ভোল্টেজটা আবিষ্ট হবে সেটা হচ্ছে মিউচুয়াল ইনডিউসড ইএমএফ, যেটা পরের অধ্যায়ে আমরা আলোচনা করব। তো আজকে সেটা হচ্ছে সেলফ ইনডিউসড ইএমএফ। অর্থাৎ পরিবাহী ফ্লাক্সকে কর্তন ঠিকই করবে, কিন্তু এখানে শর্ত হচ্ছে পরিবাহী একটাই থাকবে, তার নিজস্ব যে ফ্লাক্স থাকবে সেইটুকু নিয়েই এখানে ভোল্টেজ তৈরি হবে, তাহলে তার নামকরণ হবে সেলফ ইনডিউসড ইএমএফ। অর্থাৎ একক পরিবাহীর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে ফ্লাক্সের কর্তনের ফলে যে ভোল্টেজটা পাবা সেটাই হচ্ছে সেলফ ইনডিউসড ইএমএফ। এখন মনে করি যে এই সেলফ ইনডিউসড ইএমএফ, এই যে কয়েলটা, এই কয়েলের মধ্যে যে তারের প্যাচগুলো আছে সেই প্যাচ সংখ্যা হচ্ছে এন। অর্থাৎ এন প্যাচের একটা কষ আমরা ডিটি, এটা ফ্যারাডের সূত্র সার্কিট দিয়ে আলাদাভাবে দেখালাম। কারেন্ট প্রবাহিত হবে, এই কারেন্টের কারণেই এখানে ফ্লাক্সের তৈরি হবে। তার মানে কারেন্টের কারণে যদি ফ্লাক্সের উৎপত্তি হয়, তাহলে এই যে ফ্লাক্সের যে পরিবর্তনটা আছে এটা কার সমানুপাতিক ধরতে পারি? কারেন্টের সমানুপাতিক ধরতে পারি, কারণ কারেন্টের কারণেই এই ফ্লাক্সের উৎপত্তি। তার মানে এই ফ্লাক্সের পরিবর্তনটা কারেন্টের সমানুপাতিক ধরে নিতে পারি। তাহলে 1 নং সমীকরণ থেকে আমি তাহলে কি পেলাম? 1 নং সমীকরণটা আগে রেখে দিলাম। তাহলে ই সমানুপাতিক লিখতে পারি কি, যে এন ফাইয়ের জায়গায় কারেন্ট লিখে দিলাম, ছোট হাতের আই। এইটা কারেন্টের সমানুপাতিক, যা শুধু এই জায়গায় কারেন্ট চলে আসছে আর সমানুপাতিক চলে আসছে। এই সমানুপাতিকটাকে যদি ইন্ডাকটেন্স, যেটা সংজ্ঞায়িত করলাম যে সেলফ ইনডিউসড ইএমএফ কাকে বলে, এটাকে বলা হয় সেলফ ইন্ডাকটেন্স এল। তাহলে এই সমীকরণ থেকে আমি পেলাম কি, ই সমান এল ইন্টু ডিআই বাই ডিটি। এটা এখানে এলটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। এটা পরীক্ষার জন্য এত ইম্পর্টেন্ট না, কিন্তু এই সমীকরণটা জানা দরকার এর জন্য যে এই সমীকরণটা দিয়ে এখন আমি এই সেলফ ইন্ডাকটেন্স বের করার 3টা পদ্ধতি দেখাবো। এই সমীকরণ দিয়ে সেলফ ইন্ডাকটেন্স বের করার 3টা পদ্ধতি। আসো সেলফ ইন্ডাকটেন্স কিভাবে বের করব। তো সেলফ ইন্ডাকটেন্স বের করার পদ্ধতি হচ্ছে মূলত হচ্ছে 3টা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3টা পদ্ধতিতে বের করব। এর মধ্যে এই 3টা পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি হয়তো বা আসতে পারে, তবে আবার না আসার সম্ভাবনা বেশি। মূলত ষষ্ঠ অধ্যায়ের প্রথম ক্লাসে আমরা যে ইকুয়েশনটা করেছিলাম, ই সমান বি এল বি সাইন থিটা, এটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এগুলো আসতেও পারে, নাও আসতে পারে, তাও আমরা দেখে নেব। আবার ছোট ছোট ম্যাথ আছে, এগুলোর সাথে সম্পর্কযুক্ত এই সমীকরণগুলো দিয়ে ওই ম্যাথগুলোও করে নেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথম যে পদ্ধতি, অর্থাৎ একটু আগে যেটা প্রমাণ করলাম, সেটা হচ্ছে কী ছিল সমীকরণটা, ই সমান এল ইন্টু ডিআই বাই ডিটি। এখন এটা খুবই সহজ প্রথম পদ্ধতিটা। এই যেটা ডান পাশের মানটা সেটাকে এখানে নিয়ে আসলাম, আর বাম পাশের মানটা এইভাবে লেখা তো যায়, এরকম নিয়ে আসলাম। এলকে রেখে দিলাম
যেহেতু সেলফ ইন্ডাকটেন্স বের করতে হবে, সেলফ ইন্ডাকটেন্সকে এল দ্বারা প্রকাশ করা হয়, সেক্ষেত্রে এলকে রেখে দিলাম, ই তো উপরের সংখ্যা, ডিআই বাই ডিটি নিচের সংখ্যা চলে গেল। এখন আসো, তার মানে ই হচ্ছে কি, ইএমএফ, ইনডিউসড ইএমএফ অর্থাৎ ভোল্টেজটা, আর ডি আই বাই ডিটি, আই থেকে কারেন্ট, আর ডি বাই ডিটি হচ্ছে কারেন্টের পরিবর্তনের হার। তার মানে এই অংশটাকে বলতে পারি কারেন্টের পরিবর্তনের হার, আর এটা হচ্ছে কার মান, ভোল্টেজের মান। তার মানে এই ইকুয়েশন থেকে বলতে পারি যে সেলফ ইন্ডাকটেন্স ইনডিউসড ইএমএফ এবং কারেন্টের পরিবর্তনের হারের সাথে সম্পর্কযুক্ত। তুমি যদি কোনো সমীকরণের ইনডিউসড ইএমএফ এবং কারেন্টের পরিবর্তনের হারের মান জানো, তাহলে সেখান থেকে তুমি কার মান বের করতে পারবা, এল এর মান, অর্থাৎ সেলফ ইন্ডাকটেন্স বের করতে পারবা। এরপরে চলে আসো দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয়তে হচ্ছে ওই একই সমীকরণ যেটা বের করলাম, ই সমান এল ইন্টু ডিআই বাই ডিটি, যেটা একটু আগে প্রমাণ করে নিলাম। এটাকে এইভাবে লিখতে পারি, ডি বাই ডিটি এল আই একসাথে রেখে দিলাম একটা। আবার ফ্যারাডের সূত্র থেকে জানি ই সমান এন ইন্টু ডি ফাই বাই ডিটি, এটাকেও এটার মতো সাজিয়ে নিলাম, ডি বাই ডিটি রেখে দিলাম, এন আর ফাই একভাবে রেখে দিলাম। তাহলে দেখো এখান থেকে ই কেটে নিলাম, ডি বাই ডিটি কেটে নিলাম, তাহলে থাকতেছে কি, শুধুমাত্র এল আই আর এন ফাই। তাহলে লিখতে পারি এল আই সমান সমান এন ফাই, এটা সমান এটা। তাহলে এখান থেকে এল এর মান, যেহেতু সেলফ ইন্ডাকটেন্স বের করতে হবে, তার মানে এল সমান সমান লিখতে পারি এন ফাই বাই আই। এন ফাই হচ্ছে জানি মিউচুয়াল ফ্লাক্স, অর্থাৎ ফ্লাক্স কতটুকু, কত ঘূর্ণনে কত ফ্লাক্স পেলাম সেটা, আর আই হচ্ছে কারেন্ট। তার মানে এটা থেকেও বলতে পারি যে তুমি যদি ফ্লাক্সের মান জানো, কারেন্টের মান জানো, তাহলে সেখান থেকে সেলফ ইন্ডাকটেন্স বের করতে পারবা। তার মানে দ্বিতীয় থেকে জানি যে ফ্লাক্স এবং কারেন্টের সম্পর্কের উপর সেলফ ইন্ডাকটেন্স এল এর মান নির্ণয় করা যায়। তাহলে দেখা গেছে যে ওই দুইটা সমীকরণ, ফ্যারাডের সমীকরণ আর হচ্ছে সেলফ ইনডিউসড ইএমএফ এর সমীকরণ, দুইটা সমীকরণ থেকে সহজে 3 পদ্ধতিতে তুমি সেলফ ইন্ডাকটেন্স বের করে নিতে পারো। এরপর আসো তৃতীয় পদ্ধতি যেটা, সেটা তো তৃতীয় পদ্ধতিতে হচ্ছে এল সমান এন ইন্টু ডি ফাই বাই ডি আই, এইটা নিয়ে কাজ করব। এল সমান ডি এন ইন্টু ডি ফাই বাই ডি আই। এই সমীকরণটা থেকে এখান থেকে চলে আসছে এইটা, দেখো ডি ফাই বাই ডিআই যদি রেখে দেই, ডি ফাই বাই ডিআই যদি রেখে দেই, তাহলে এই এন নিচে চলে যায়, এল বাই এন। এই সমীকরণটা এখানে রেখে দিলাম, এটার কাজ আমার পরে আসবে, এটা থেকে এইটা। এরপরে আসো ফ্লাক্স, এখানে ফাই, এই ফাইটা দিয়ে ফ্লাক্স বোঝানো হয়েছে। এই ফ্লাক্সটা কি, ফ্লাক্সটা হচ্ছে এরকম, ফ্লাক্স হচ্ছে কারেন্টের সাথে সম্পর্কযুক্ত। তাহলে কারেন্টের সংজ্ঞাটা ছিল কীরকম, যে তার মধ্য দিয়ে ইলেকট্রন সমূহ একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে বলতাম আমরা কারেন্ট। আর কারেন্টে ওহমের সূত্র অনুসারে কারেন্টের সমীকরণটা ছিল এরকম, যে কারেন্ট আই সমান সমান হচ্ছে ভি বাই আর, ভি ছিল ভোল্টেজ, আর হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে কারেন্টের জায়গায় যখন ফ্লাক্স চলে আসবে, কারেন্টের জায়গায় ফ্লাক্স, তাহলে ভোল্টেজ থাকবে, তাহলে এটাকে আমরা ভোল্টেজ বলতাম। এখন এমএফও ভোল্টেজ, যেটাকে ইএমএফ বা এমএফ, ইএমএফ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স আর এমএফ হচ্ছে ম্যাগনেটিক মোটিভ ফোর্স, এম দিয়ে ম্যাগনেট বোঝায়। অর্থাৎ সার্কিটটা যদি ইলেকট্রিক্যাল হয় তাহলে ইএমএফ, যদি ম্যাগনেটিক হয় তাহলে এমএফ, অর্থাৎ ম্যাগনেটিক থেকেই এম আসছে। তাহলে এখানে এই ভোল্টেজের জায়গায় আমার হচ্ছে এমএফ, একই ভোল্টেজই। আর এটার নিচে ছিল কি রেজিস্ট্যান্স, তাহলে এটার নিচে থাকবে হচ্ছে রিলাকট্যান্স, রেজিস্ট্যান্সের জায়গায় থাকবে হচ্ছে রিলাকট্যান্স, রেজিস্ট্যান্সের উল্টা হচ্ছে রিলাকট্যান্স। এখন আসো যে ইলেকট্রিক্যাল সার্কিটে তোমার হচ্ছে রেজিস্ট্যান্স এরকম, ভোল্টেজ এরকম, কিন্তু ম্যাগনেটিক সার্কিটে রিলাকট্যান্স কি আর এমএফ কি। যেহেতু ফ্লাক্স কখন আসবে, তার মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে, এবং কারেন্ট কখন আসবে, প্রত্যেকটা তারে প্যাচের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, তার মানে এই প্যাচ সংখ্যা আর কারেন্ট চলে আসছে এমএফ, এটা থেকে তুমি ভোল্টেজ বের করতে পারবা। এরপর আসো রিলাকট্যান্সের মানটা। রিলাকট্যান্স বলছে কি রেজিস্ট্যান্সের উল্টা, আর রেজিস্ট্যান্সটা হচ্ছে কি, যে কারেন্ট চলাচলের পথে বাধা। সেক্ষেত্রে আসবে তুমি কি পরিবাহী ইউজ করতেছো এবং পরিবাহীর দৈর্ঘ্য,
সেটা হচ্ছে এল, এবং তার ভগ্নাংশ আসবে, অর্থাৎ তাকে ভাগ করে দিতে হবে পরিবাহীর ক্ষেত্রফল দিয়ে, প্লাস হচ্ছে মিউ নট মিউ আর দিয়ে। কি বোঝায় মিউ নট এবং মিউ আর? হচ্ছে মিউ নট আর মিউ আর দিয়ে বোঝায় যে শূন্য স্থানে কোনো বস্তু বা কোনো পরিবাহীর পারমিয়াবিলিটি, এবং বায়ুশূন্য স্থানে কীরকম হবে, এবং রিলেটিভ স্থানে কী হবে, বায়ুশূন্য স্থান ছাড়া কীরকম হবে। এটা নির্ভর করে হচ্ছে পরিবাহী স্ট্রেংথ প্লাস হচ্ছে সার্বিক অবস্থার উপরে নির্ভর করে। এটা এখন পর্যন্ত তোমরা কোন বইয়ে পাইছো? আমি পারমিয়াবিলিটি বেসিক ইলেকট্রিসিটিতে সম্ভবত আছে কিনা আমার খেয়াল নাই, সম্ভব থাকার কথা, যে শূন্য স্থানে কোনো পরিবাহীর পারমিয়াবিলিটি কত, সেটা এটা নির্দিষ্ট মান থাকে। যেমন তামা হলে কীরকম থাকবে, তারপরে হচ্ছে যদি এটা দস্তা হয় সেক্ষেত্রে কীরকম থাকবে, রূপার ক্ষেত্রে পারমিয়াবিলিটির মান কীরকম হবে, এটা নির্দিষ্ট মান দেয়া থাকে। সেই মানকে তুমি দৈর্ঘ্য দ্বারা যদি ভাগ করে দাও, সেক্ষেত্রে এটার যে বাধাটুকু, রিল্যাক্ট্যান্সটুকু, সেই মানটা পাবা। এরপরে আসো, এই তাহলে ফ্লাক্সের মান যদি এইটুকু পাই, এটাকে তুমি অন্তরীকরণ করবা। এখন ম্যাথে যেটা করে আসছো, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করে আসছো, অন্তরীকরণ করবা কার সাপেক্ষে? কারেন্টের সাপেক্ষে। এই জন্য ফ্লাক্সের জায়গায় ফ্লাক্স রেখে দিলাম, এই সমীকরণের জায়গায় সমীকরণ রেখে দিলাম, যা শুধু ডি বাই ডিআই আনলাম, এখানে ডি বাই ডিআই আনলাম, অর্থাৎ কারেন্টের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব। আবার দেখো যে ডি ফাই বাই ডিআই সমান লিখতে পারি কি এল বাই এন, তাহলে ডি ফাই বাই ডিআই এর জায়গায় এল বাই এন লিখলাম। আর এখানে কারেন্টের সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করে দেই, আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কারেন্ট এই যে এখানে আছে উপরের সংখ্যা, তার মানে কারেন্ট বাদে যা আছে হুবহু তাই রয়ে যাবে। আমি শুধু উপর নিচ ভেঙে দিচ্ছি, উপরের সংখ্যা উপরে রেখে দিলাম, নিচের সংখ্যা নিচে। এই এন আর এই এন পাশাপাশি গুণ করে দিলাম, এন স্কোয়ার হয়ে গেল, যা আছে তাই। এন স্কোয়ারকে রেখে এই সংখ্যা উপরে ছিল তাকে আবার নিচে নিয়ে গেলাম, নিচে নিয়ে যাওয়ার পর এইটুকু পুরো আবার আগের মতো রিল্যাক্টেন্স হয়ে গেল, সুতরাং এন স্কোয়ার বাই রিল্যাক্টেন্স। এই প্রমাণটা আসতে পারে সংক্ষিপ্ততে যদি প্রশ্ন হার্ড হয়, নয়তো আসার সম্ভাবনা তেমন একটা নেই। তাহলে সেলফ ইন্ডাকটেন্সের 3টা পদ্ধতি জেনে নিলাম। এখন আসো, এখানে কিছু ছোট ছোট গাণিতিক সমস্যা যেটাকে বলে ম্যাথ আছে, এইগুলা নিয়ে এগুলো তোমরা বাসায় একটু দেখে নিও। ছোট ছোট এই সমীকরণগুলো জানলে এগুলো পারার কথা, তাও আমি একটা একটুখানি আলোচনা করতেছি। সেটা হচ্ছে তোমাদের বইয়েই আছে, এটা বই থেকেই তোলা, যে 20 ইঞ্চি লম্বা একটা পরিবাহী বলতেছে 50 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করে, যদি 700 মিলি ওয়েবার পার মিটার স্কোয়ারে চৌম্বক ক্ষেত্রে এত সেন্টিমিটার পার সেকেন্ড দ্রুতিতে ঘুরে ফ্লাক্সটা আর কি, তার ইএমএফ কত, তার মানে ইএমএফ এর মান বের করতে বললো। তাহলে এখানে 20 সেন্টিমিটার একটা 20 ইঞ্চি যে লম্বা পরিবাহী দেয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে যে পরিবাহীর দৈর্ঘ্য দেয়া আছে হচ্ছে এল এর মান হচ্ছে 20 ইঞ্চি। এবার ইঞ্চিটাকে তোমাকে নিয়ে যেতে হবে, হয় তুমি সেন্টিমিটারে রেখেও কাজ করতে পারো, মিটারেও রেখে কাজ করতে পারো। তাহলে 20 থেকে যদি আগে আমি সেন্টিমিটারে নিই, তাহলে 2.54 দিয়ে যদি গুণ করে দাও তাহলে সেন্টিমিটারে চলে যাবে। আর যদি মিটারে নিতে চাও তাহলে তার সাথে আবার 100 দিয়ে এটাকে আবার ভাগ করে দিতে হয়। তো 100 দিয়ে ভাগ করে যা আসে, সেটা আমি বই থেকে আসলে যে মানটা আছে সেটাই তুলে নিচ্ছি, তোমরা নিজেরা করে নিও। মিটারে চলে গেল এল এর মান, আর ওয়েবার মিলি ওয়েবার পার মিটার স্কোয়ার দেওয়া আছে, তার মানে মিটার স্কোয়ার দেওয়া আছে, তার মানে এখানে ক্ষেত্রফল কাজ করতেছে, তার মানে এটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি 700 মিলি ওয়েবার পার মিটার স্কোয়ার। এটাকেও তোমরা একক ঠিক করে নিও। তাহলে মিটার শুধু ওয়েবার যদি থাকতো তাহলে মনে হতো এটা ফ্লাক্সের মান দেওয়া আছে, কিন্তু ওয়েবারের সাথে যদি মিটার স্কোয়ার থাকে তাহলে বুঝতে হবে যে এটা ফ্লাক্স ডেন্সিটি, ফ্লাক্স না, অর্থাৎ এটার মান হচ্ছে বি এর মানটা দেওয়া আছে। এছাড়া দেওয়া আছে হচ্ছে 1.5 সেন্টিমিটার পার সেকেন্ড দ্রুতি দেওয়া আছে, অর্থাৎ বেগের মান দেওয়া আছে ভি সমান দেওয়া আছে 1.5 সেন্টিমিটার পার সেকেন্ড। এগুলোও একক তোমরা নিজেরা ঠিক করে নিও, আমি জাস্ট শুধু একটা এমনি বলতেছি।
তাহলে এখানে ইএমএফ এর মান কত, অর্থাৎ ই এর মানটা বের করতে বলছে। তাহলে দেয়া আছে কি বি এল বি, তাহলে ই এর মানটা আমরা বের করে নিতে পারি সহজে। ই সমান একটা সমীকরণ জানি, বি এল বি। তাহলে বি এর মান দেয়া আছে, এল এর মান দেয়া আছে, বি এর মান জাস্ট বসায় গুণ করে দিবা, ই এর মান পেয়ে যাবা। আর যদি এখানে কিন্তু অ্যাঙ্গেলের মান দেওয়া থাকতো, অর্থাৎ থিটার মান দেওয়া থাকতো, তাহলে এখানে চলে আসতো বিএলবি সাইন থিটা। যেহেতু থিটার মান দেওয়া নাই, সেক্ষেত্রে এই ইকুয়েশন দিয়ে কাজ, এই ছোট ছোট ইকুয়েশনে যেগুলো আছে সেই ম্যাথগুলো তোমরা নিজেরা দেখে নিও। প্লাস আরও আছে মনে হয় যে এল সমান সমান ডি আই বাই ডিটি, এই ফর্মুলা বা একটু আগে যেটা দিয়ে করলাম আমরা, এই ফর্মুলা দিয়ে যতগুলো আছে সেগুলো দেখে নিও। ই সমান সমান এন ইন্টু ডি ফাইভ বাই ডিটি, এই ফর্মুলা দিয়ে যে ম্যাথগুলো আছে সবগুলো তোমরা নিজেরা একটু একটু করার চেষ্টা করো। সমস্যা হলে আমাকে জানিও কমেন্ট করে, আমি পরে কমেন্ট দেখে পরে তোমাদেরকে জানাবো। ছোট ছোট ম্যাথগুলো তোমরা নিজেরা সমাধান করে নিও। এই অধ্যায় নিয়ে আর আলোচনা করব না, আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব পরের ক্লাসে ইনশাল্লাহ। ওইটা অনেক ইম্পর্টেন্ট অধ্যায়, ওখান থেকেও রচনামূলক একটা আসে। এখান থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই সমীকরণটা, প্রথম যে ক্লাসে এই সমীকরণটার প্রতিপাদনটুকুই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।